কবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল জানে না বেবিচক। শুরু হচ্ছে জায়গার ঋণ পরিশোধ, আর্থিক ক্ষতি এড়াতে দ্রুত কার্যক্রম শুরুর পরামর্শ। সম্ভাবনার দুয়ার খুলে থমকে আছে খুলনা অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প। সহজ ঋণ, প্রশিক্ষণ ও বাজার তৈরির দাবি। উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস বিসিকের। অবৈধভাবে সার মজুত করে বেশি দামে বিক্রি করছেন ডিলাররা। অভিযোগ চুয়াডাঙ্গার কৃষকদের। ফলন বিপর্যয়ের শঙ্কা। কোনো সংকট নেই দাবি কৃষি বিভাগের। কষ্ট লাগে কি মানে কারে বলবেন, আমি কারে বলবো না। যারা প্রকৃত জেলে তাদের যেন খুব তাড়াতাড়ি কাটটা হয়। মাথায় ঋণের বোঝা, মাছ ধরাও বন্ধ। নিষেধাজ্ঞা শেষ হতে চললেও সহায়তার চাল পাননি সুন্দরবনের জেলেরা। তালিকা না পাওয়ার পাল্টাপাল্টি অজুহাতে মৎস্য ও বন বিভাগের। এবং মার্কিন শুল্কারোপে ভারতে বন্ধ 3 শহরের পোশাক কারখানা। ক্রয়াদেশ বাতিল করছে বড় বড় ক্রেতা প্রতিষ্ঠান। পরিস্থিতি সামলাতে ব্যর্থ সরকার, বলছেন শীর্ষ কূটনীতিকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। জাইকার দেয়া ঋণ পরিশোধের মেয়াদে শুরু হলেও শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুই করতে পারছে না সরকার। উন্নত মানের সেবাই শুধু নয়, আয়ের জন্য হলেও দ্রুত এই টার্মিনালের কার্যক্রম শুরুর পরামর্শ খাত সংশ্লিষ্টদের। সেবা প্রত্যাশীরা মনে করেন টার্মিনালটি চালু হলে বিশ্ব পরিমণ্ডলে বাড়বে সুনাম, ভোগান্তি কমবে সব ক্ষেত্রে। এ বিষয়ে নির্ধারিত কোনো সময় জানাতে পারেনি সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। চলতি বছর শেষেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হওয়া নিয়ে তৈরি হয়েছে হতাশা। নান্দনিক ও আধুনিক সুবিধাযুক্ত এ টার্মিনাল সেবার লক্ষ্যে প্রাথমিকভাবে সফট ওপেনিং করা হয় 2023 সালের অক্টোবরে। আশ্বাস দেওয়া হয় 1 বছর পরই 2024 সালের অক্টোবরেই অপারেশনে যাবে টার্মিনালটি। কিন্তু প্রায় 2 বছর পার হতে চললেও চালু করার কোনো প্রস্তুতি নেই কর্তৃপক্ষের। অপেক্ষার পালা কবে শেষ হবে প্রশ্ন বিমানবন্দর ব্যবহারকারীদের। যাত্রীর চাপ অনেক বেশি, বা বিদেশ থেকেও এখন বড় বড় ইনভেস্টররা আসতেছে, কিন্তু আসলে এয়ারপোর্ট হিসাবে ফেসিলিটি দিতে পারতেছে না। এই কারণে থার্ড টার্মিনাল যত দ্রুত সম্ভব এটা চালু করা উচিত। আমাদের কষ্ট দূর হলে আপনাদের দ্বারাই দূর হবে। ট্যুরিস্টদের জন্য ফেয়ারটা অ্যাটলিস্ট আপনার 30-40% কমে যাবে। সেক্ষেত্রে আপনার বিনিয়োগ যেমন বাংলাদেশে বৃদ্ধি পাবে, আপনি মানুষজনের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ তৈরি করে দিলেন। এদিকে টার্মিনালটি নির্মাণে এখন পর্যন্ত ব্যয় 21,300 কোটি টাকা। এর মধ্যে জাইকার দেয়া 16,000 কোটি টাকার ঋণ সহায়তার কিস্তি শুরু হওয়ার কথা ছিল 24 অক্টোবর থেকেই। দ্বিপাক্ষিক আলোচনার পরিপ্রেক্ষিতে কিস্তি পরিশোধ 1 বছর পিছিয়ে দেয়া হলেও চলতি বছরেও টার্মিনালটি চালু হওয়া নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। গত প্রায় 1 বছরের উপরে শুনছি আমরা জাপানিজ কনসোর্টিয়ামকে তারা এটা মেইনটেনেন্সের জন্য দেওয়া হবে। যদি আমার অপারেটিং কোম্পানি যদি এখন ঠিক না হয়ে থাকে, তাহলে তারা এসে তারা কিভাবে অপারেশন করবে না করবে তাদেরকেও তো সুযোগ দিতে হবে। এটা চালু করতেই হবে, কারণ এটার ঋণ শোধ করতে হবে। এটা যদি অপারেট করা না যায় তাহলে টাকাটা কোত্থেকে আসবে? এভিয়েশন সংশ্লিষ্টদের উদ্বেগ বাড়লেও নতুন টার্মিনাল কবে চালু হবে তার নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাতে পারেনি সিভিল এভিয়েশন। মন্ত্রণালয় চাচ্ছেন যত দ্রুত সম্ভব নিয়মের মধ্যে থেকে জিনিসটা আমরা বুঝে নিয়ে যেন আপনার অপারেশনাল মেইনটেন্যান্সে যেতে পারি। সে মন্ত্রণালয় আর্নেস্টলি এবং আমরা চেষ্টা করছি, বাট স্পেসিফিক ডেট যদি বলেন সেই স্পেসিফিক ডেটটা যা আমরা ডিফিকাল্ট হবে। তথ্য বলছে তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানিজ কনসোর্টিয়ামের সঙ্গে সিভিল এভিয়েশনের দ্বিপাক্ষিক চুক্তি, প্রায় 6,000 জনবল নিয়োগ ও প্রশিক্ষণ, মেশিন টু মেশিন ক্যালিব্রেশন, পরীক্ষা নিরীক্ষা, গ্রাউন্ড সার্ভিস সহ বিভিন্ন বিষয় চূড়ান্ত না হওয়ায় চালুর সিদ্ধান্তে যেতে পারছে না সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ ইমতিয়াজ। জনাব নাফিজ ইমতিয়াজ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। জি, এই যে আমরা দেখছিলাম যে তৃতীয় টার্মিনাল চালু হচ্ছে না, এই বিষয়ে অনেক কিছু শুনলাম আমরা রিপোর্টে। তো জানতে চাই যে চালু হচ্ছে না কেন, আপনার মতামত কি? চালু হচ্ছে না কেনর মধ্যে বেশ কয়েকটি ইস্যুস আছে। একটা ইস্যু হচ্ছে যে এটা অপারেশনাল করার জন্য যে টেকনোলজি অ্যাবাভ দ্য উইং অ্যান্ড বিলো দ্য উইং দুটো আছে। তো বিলো দ্য উইং এটা বিমানকেই দিতে হবে, কারণ হেভি ইকুইপমেন্টের ব্যাপার আছে, হেভি ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। আর বিমান কিন্তু তার নিজস্ব 34টা নিজের এয়ারলাইন সহ 34টা এয়ারলাইনের হ্যান্ডলিং দেয়, গ্রাউন্ড হ্যান্ডলিং। তো ওদের খুব একটা এক্সট্রা ইনভেস্টমেন্ট করতে হবে না এটা করার জন্য। কিন্তু বাইরের কোনো ইয়েকে যদি দেয়া হয় এটাকে অপারেশনাল করার জন্য,
তাহলে আরও দেরি হবে এবং তারাও ইনভেস্টমেন্ট করবে, হেভি ইকুইপমেন্ট আনবে। আর বাট অ্যাবাভ দ্য উইং যেটা, সেখানে ইকুইপমেন্ট ইজ অলরেডি ইন প্লেস, বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে, সেগুলো ট্রেনিংও দেওয়া হয়েছে। এখন ওখানে বিভিন্ন এয়ারলাইন্স যাদেরকে রাজি করতে হবে, ইনফ্যাক্ট এখানে আমি মনে করি সিভিল এভিয়েশনের একটা দায়িত্ব আছে বিভিন্ন এয়ারলাইন্সকে বলা যে তোমার ওই থার্ড টার্মিনাল ইউজ করতে হবে। থার্ড টার্মিনাল ইউজ করলে তখন এটার রেভিনিউ আসবে। এবং এখানে খুব বড় বিপদ হচ্ছে যে গত নভেম্বরে ফার্স্ট ইনস্টলমেন্ট দেওয়ার কথা ছিল, রাফলি 1800 কোটি টাকা দেয়া হয়নি। 26-এ ইনস্টলমেন্ট দিতে হবে, কিন্তু এটা তো যে ইন্টারেস্ট বাড়তে থাকবে, সেটা তো নিশ্চয়ই। তার মানে হচ্ছে যে এটাকে যত তাড়াতাড়ি অপারেশনাল করা যায়, অপারেশনাল করার মধ্যে এইভাবে এটাকে ত্বরান্বিত করা যাবে যে বিলো দ্য উইং বিমানকে দিয়ে দেয়া, এবং অ্যাবাভ দ্য উইং যদি কোনো বাইরের কন্ট্রাক্টরকে দেয়া হয় তাহলে সেটা সম্ভব, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি করতে হবে এবং এয়ারলাইনগুলোকে রাজি করাতে হবে এখান থেকে অপারেট করার জন্য, থার্ড টার্মিনাল ইউজ করার জন্য, এবং তাদেরকে ওই এয়ারলাইনগুলোকে এই থার্ড টার্মিনালে তাদের অফিসেস সেট আপ করারও ব্যবস্থা করে দিতে হবে একদম এখনই। জি, এই যে এভিয়েশন বিশেষজ্ঞরা তো আপনিও আছেন, তো বলছেন যে আসলে কবে চালু হতে পারে দিনক্ষণ জানা নেই, কিন্তু দেখা যাচ্ছে যে এইটার মাধ্যমে যেমন দেশে উন্নত হবে, অন্যদিকে কিন্তু আর্থিক দিক থেকেও কিন্তু লাভবান হবে। কিন্তু আসলে আপনি যেটা কিছুক্ষণ আগেই বলছিলেন, তো কোন প্রসেসে কোন পদক্ষেপে যদি আগানো যায় তাহলে আসলে দ্রুত চালু করা যাবে, এটা আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাই। দুটো তো অলরেডি বললাম। জি, আমরা বাকিগুলো একটু শুনতে চাই। এটা কিন্তু নিশ্চিত ডেট সিভিল এভিয়েশন দিয়ে দিতে পারে, শুধু এয়ারলাইন্সগুলোর সাথে কথা বলি। জি জি। আর হচ্ছে যে এটা যারা অপারেট করবে, এখানটায় দুটো বিষয়, একটা হচ্ছে দুটো পার্টিস বড়, একটা হচ্ছে সিভিল এভিয়েশন, আরেকটা হচ্ছে যারা গ্রাউন্ড হ্যান্ডলিং দিবে। সিভিল এভিয়েশন এখানে একটা কমার্শিয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভড হবে। আসলে কিন্তু সিভিল এভিয়েশন কমার্শিয়াল অ্যাক্টিভিটিতে ইনভলভড হওয়ার কথা না। সিভিল এভিয়েশন একটা রেগুলেটরি অথরিটি, কিন্তু যেহেতু তারা এই টার্মিনালটা বানিয়েছে তো তারাই এই কন্ট্রাক্টটা দেবে। সো সিভিল এভিয়েশনের এখানেও একটা কন্ট্রাকচুয়াল রোল থাকবে, এবং এখানটাতে অপারেশনাল হলে প্রফিট শেয়ারিংটা কিভাবে হবে এই ব্যাপারটা জানতে চাই যে হবে। প্রফিট শেয়ারিংটা আসলে কিভাবে হবে, আপনার কাছে এই ব্যাপারেও একটু বিস্তারিত জানতে চাই। প্রফিট শেয়ারিং হচ্ছে যে ইনভেস্টমেন্ট কার কীরকম, সব কিছুই কিন্তু ক্যালকুলেট করা যায় এবং করা হবে ইন মানিটারি টার্মস। তাহলে এখানটায় যারা ইনভেস্ট করেছে, জায়কা ফান্ডিংয়ে করা হয়েছে, তারা একটা পার্টি অবভিয়াসলি, অ্যান্ড সিভিল এভিয়েশনের মাধ্যমে এই লাভের ভাগাভাগিটা ওই কত টাকা ইনভেস্ট করেছে সেটার উপরেও বেস করে হবে। আবার যারা একটা অপারেট করছে, হ্যান্ডলিংগুলো দিচ্ছে সেখানে, কিন্তু হ্যান্ডলিংয়ের বিষয়টা আর সিভিল এভিয়েশনের বিষয়টার মধ্যে দুটো পার্থক্য বড়। এখানে সিভিল এভিয়েশন যে ল্যান্ডিং চার্জেস, পার্কিং চার্জেস, অন্যান্য যে চার্জেস যেগুলো আছে, সেগুলোকে আশপাশের দেশে যে হ্যান্ডলিং চার্জেস আছে তার সাথে সমন্বয় রেখে করতে হবে। এটা কম্পিটিটিভ মার্কেট প্রাইসিং। আশপাশের দেশে যা রাখবে আমরা তার চেয়ে অনেক বেশি এখন রাখছি। সো ওই দিক থেকে সিভিল এভিয়েশনে এটা কমিয়ে আনতে হবে। বিমান যেটা করবে সেটা হচ্ছে গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জেস। বিমানে গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জেসগুলো আনচেঞ্জড থাকবে, কারণ এয়ারলাইন্সগুলো অলরেডি ওই হ্যান্ডলিং চার্জেস বিমানের সাথে বাই এগ্রিমেন্ট দিয়েই হ্যান্ডলিং নিচ্ছে। তো এই পদ্ধতিতে গেলে খুব তাড়াতাড়ি অ্যাক্ট করতে হবে, কিন্তু খুব বেশি সময় লাগার কথা না। জি জি। এই যে দেখা গেল যে 24 অক্টোবরের মধ্যে কিন্তু এটি চালু হওয়ার কথা ছিল, কিন্তু তারপরেও হলো না। জানতে চাই, এটার তো প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু কেন করা গেল না এত বছরও, এটা আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। এখানে বিস্তারিত আমি বলতে চাই না, বিকজ ইটস ওয়াটার আন্ডার দ্য ব্রিজ। অনেক রকমের বিষয় ছিল, তার মধ্যে একটা বিষয় ছিল হ্যান্ডলিংটা কাকে দেওয়া হবে, এবং সেখানটায় অস্বচ্ছতা ছিল, সেখানটায় মোটিভেটেড ইন্টারেস্ট ছিল। কিন্তু আমি মনে করি যে সেটা এখন নেই। এখন সিভিল এভিয়েশন দুটো কাজ করতে হবে, এয়ারলাইন্সগুলোকে বলতে হবে থার্ড টার্মিনাল ইউজ করো, এবং তাদের
ওই যে চার্জেস যেগুলো আছে, যেগুলো নেবে তারা, ল্যান্ডিং চার্জেস, পার্কিং চার্জেস, রেডার গাইডেন্স, এগুলো যতগুলো চার্জেস আছে সেই চার্জেসগুলো কমিয়ে আনতে হবে। কমিয়ে আনলে এখানটায় হয়তো আরও বেশি এয়ারলাইন্স ইউজ করবে। এই দুটো কাজ সিভিল এভিয়েশনের করতে হবে। আর বিমানের কিন্তু ইকুইপমেন্ট আছে, ম্যান পাওয়ার আছে, তাদের কাজটাও জানা আছে, এবং তাদের সাথে অলরেডি এই এয়ারলাইন্সগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং এগ্রিমেন্ট করা আছে। জি, আচ্ছা, এই যে বলা হচ্ছে যে জাপানের সাথে কিছু চুক্তি বাকি আছে, তারপরেই এভিয়েশন দেখা যাবে যে তারা তারিখটা বলতে পারবেন, সেটা বলছেন। তো আসলে জাপানের সাথে কি কি ধরনের চুক্তি, মানে যদি সম্পূর্ণ করা যায় দ্রুত তারা তারিখটা বলতে পারেন যে কবে আসলে চালু করা যাচ্ছে, কি কি চুক্তির বিষয় আছে? আই এম নট প্রিভি টু দি এনি কন্ট্রাকচুয়াল অব্লিগেশনস যে জাইকার সাথে সিভিল এভিয়েশনের আছে, কিন্তু আমি তাদের যেসব কার্যক্রম জাপানিজদের দেখেছি, তারা ব্যবসা করে এবং তারা যত দ্রুত তাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট পাওয়া যায় সেভাবেই তারা অ্যাক্ট করে। এবং এখানটাতে তো যে টাকাটা দিয়েছে মূলত 21,000 কোটি সামথিং, সেই টাকাটা তাদের রিকভার করতে হবে। তা আমার মনে হয় না যে জাপানিজদের তরফ থেকে কোনো রকমের হার্ডলস বা অবস্ট্রাকশনস আছে। জি হ্যাঁ, ওই যে 21,300 কোটি টাকা জাপানিজরা এখানে ইনভেস্ট করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি বলেছিলেন যে আগে কিছু অস্বচ্ছতা ছিল, কিন্তু বর্তমানে কি আপনি তা দেখতে পাচ্ছেন যে যার ফলে দেখা যাচ্ছে এটা একটু বিলম্বিত হতে পারে? আমি ওই যে মোটিভেটেড ইন্টারেস্টগুলো ছিল সেগুলো এখন দেখতে পাচ্ছি না, যেহেতু ওটা নেই। সো বিমানের পথে আর কোনো অবস্ট্রাকশন নেই। ওই মোটিভেটেড ইন্টারেস্টগুলো কিন্তু বিমানের জন্য একটা অবস্ট্রাকশন ছিল, বিমান এমপ্লয়ীদের জন্য একটা মেন্টাল অবস্ট্রাকশন ছিল, এখন সেটা নেই। এবং এখন আমি মনে করি যে সিভিল এভিয়েশনের উপরে এটা বর্তায়, তারা যত তাড়াতাড়ি করতে পারে তত তাড়াতাড়ি এটাকে চালু করতে পারে। জি, এই যে দেখা যাচ্ছে যে সেবা প্রত্যাশীরা যারা আছেন তারা মনে করছেন যে এই টার্মিনালটি চালু হলে মানে বিশ্ব পরিমণ্ডলেও কিন্তু বাংলাদেশের সুনাম বাড়বে, কিন্তু এই যে বিলম্বিত হচ্ছে এবং বিদেশি একটা প্রতিষ্ঠানের সাথে কাজ চলছে, ছড়িয়ে যাচ্ছে, কিন্তু এটা বিলম্বিত হচ্ছে এই কারণে, তো সুনাম কি কিছুটা ক্ষুণ্ণ হতে পারে, কি মনে করেন আপনি? এটা যে চালু হবে, এটা বিদেশি যারা বাংলাদেশি যারা ট্রাভেলার্স তাদের খুব বড় একটা প্রত্যাশা, এখানে তাদের একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে। কিন্তু আমার মনে হয় না যে সারা পৃথিবী তাকিয়ে আছে যে বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে থার্ড টার্মিনাল শুরু হওয়ার কথা হচ্ছে না। হ্যাঁ, ওরকম বিষয়টা ওরকম ব্যাপক না, কিন্তু আমাদের যারা ট্রাভেলিং পাবলিক, যাদেরকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, জি সেটাই, তারা ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে। জি, তাহলে আসলে মানে তারা তো আসলে দেখা যাচ্ছে যে অধৈর্য হয়ে যাচ্ছেন, ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছেন, যেটাই বলেন, তো তাদের আসলে স্বস্তি ফেরাতে মানে এই মুহূর্তে আসলে কী ধরনের আশ্বাস দেওয়া যেতে পারে? কিছুটা তারা তারিখটা তো জানতে চাইবেন যে কবে নাগাদ হতে পারে, তো সে ব্যাপারে কি বলার আছে আপনার? আমি যেটা দেখছি যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেগুলো সেগুলো ইন প্লেস, এখন যেগুলো বাকি সেটা হচ্ছে এটাকে ম্যানিং করা, এয়ারলাইন্সগুলোকে বলা এখানে অপারেট করার জন্য এবং তাদের সাথে কন্ট্রাক্টগুলো করা। আর এটা করতে খুব বেশি সময় লাগার কথা না। আমি মনে করি এটা না 2 মাসের মধ্যে, ম্যাক্সিমাম 3 মাসের মধ্যে স্টার্ট করতে পারবে। আজকে ধরেন আপনার এন্ড অফ অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আমার তো মনে হয় এন্ড অফ অক্টোবর সত্যি যদি মুভ করে সিভিল এভিয়েশন, এন্ড অফ অক্টোবরে শুরু করতে পারে। জি, আমাদের কিন্তু সেটাই প্রত্যাশা যে অতি দ্রুত চালু হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। আমরা তখন আলোচনা করছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল কবে চালু হবেন সেজন্য, আর এজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ উদ্দিন। এবার বন্দর বাণিজ্যের খবর। আমদানি অনুমতি আইপি বন্ধ থাকায় হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে পেঁয়াজের আমদানি। এদিকে ভারত থেকে চাল আমদানির প্রভাব পড়েছে দিনাজপুরের চালের বাজারে। এই মুহূর্তে হিলি স্থলবন্দরে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক এবং দিনাজপুরের বাহাদুর বাজারে আছেন গোলাম নবী দুলাল। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে। শফিক,
হিলিস্থল বন্দর দিয়ে বর্তমানে পর্যাপ্ত চালের আমদানি হচ্ছে। গতকাল 134 ট্রাকে 5700 মেট্রিক টন চাল আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। তো চালের পর্যাপ্ত আমদানি থাকলেও কিন্তু এখানে একজন ধরনের ক্রেতা সংকট। প্রতি কেজি চালের দাম সপ্তাহের ব্যবধানে যদি বলি 4 থেকে 5 টাকা দাম কিন্তু কমেছে। এখানে চালের দাম কমার কারণে যারা চাল 5-7 গাড়ি কিনতো তারা কিন্তু কম 2 গাড়ি কিনছেন। তো আমি সকালে আমদানিকারক ব্যবসায়ীদের সাথে কথা বলেছি যে চালের কেমন আমদানি বা বেচাকেনা কিন। তারা বলছেন যে যেহেতু তাদের পর্যাপ্ত লোডিং আছে, যে লোডিং চালগুলো কিন্তু গতকালকে 134 ট্রাক ঢুকেছে, আজকে সে পরিমাণ চাল ঢুকবে। পাইপ লাইনে প্রায় 5 শতাধিক কিন্তু পণ্যবাহী ট্রাক কিন্তু দাঁড়িয়ে আছে। তো আমি আপনাকে যদি ক্যামেরা দিয়ে দেখাই যে দেখতেছে সমস্ত ট্রাক কিন্তু এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। ট্রাক চাল বোঝাই ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। তো এখানে কিন্তু ক্রেতাদের যে একটা সমাগম সেটা অনেকটা স্থবিরতা, ক্রেতা নাই। তো আমি চট্টগ্রাম থেকে একজন বড় পাইকার এসেছিলেন, তার সাথে কথা বলেছিলাম যে তিনি জানালেন যে প্রতিদিন তিনি 10 থেকে 15 ট্রাক চাল কিনে থাকেন। তিনি কিন্তু কম চাল কিনছেন 2 থেকে 3 ট্রাক। তিনি বলছেন যদি প্রতি কেজি চালের দাম যদি 4 টাকা কমে তাহলে প্রায় 4000 টাকা টন, প্রায় প্রতি গাড়িতে প্রায় 50 থেকে 60,000 টাকা কম কিনতে দাম কমে গেছে। আর যদি আরও কমে যায় যে কারণে তারা চাল কম কিনছেন। তাছাড়া যদি আপনাকে বলি হিলিস্থল বন্দর দিয়ে গত 2 দিন ধরে কিন্তু পেঁয়াজের আমদানি একটু বন্ধ হয়ে গেছে। সরকার আইপি বন্ধ করে দিয়েছে, যার কারণে কিন্তু পেঁয়াজের আমদানি বন্ধ রয়েছে। তাছাড়া কাঁচামরিচের আমদানি স্বাভাবিক রয়েছে। তবে যেসব পণ্য বর্তমানে আমদানি হচ্ছে তার মধ্যে সব থেকে বেশি আমদানি হচ্ছে চাল আমদানি হচ্ছে। তো এই সারিবদ্ধভাবে চালগুলো কিন্তু এই স্থলবন্দর হিলি দেশের যে এই স্থলবন্দর যে পণ্যগুলো আমদানি হয়ে থাকে সেই পণ্যগুলো এই বন্দর থেকেই পাইকাররা আসেন, আমদানিকারকরা বিক্রি করে থাকেন, যে কারণে কিন্তু সারিবদ্ধ এটা একটা আড়ত বলা যেতে পারে অনেকের কাছে। তো এখানে বর্তমানে আজকে যদি আপনাকে দাম বলি, স্বর্ণা চালের দাম হচ্ছে 51 টাকা কেজি, যেটা গত 3 দিন আগে ছিল, গত 3 দিন আগে কিন্তু ছিল 54 টাকা। আজকে সম্পা কাটারি, যেটা সম্পা কাটারি চালের দাম কিন্তু আজকে হচ্ছে 65 থেকে 66 টাকা। তার মানে চালের দাম কিন্তু চালের দাম বাজার নিয়ে আমার কাছে এতটুকু ছিল। তো আমাদের আরেক সহকর্মী গোলাম নবী দুলাল ভাই আছেন দিনাজপুরের বাহাদুর বাজারে, তিনি জানাবেন সর্বশেষ সেখানকার চালের সর্বশেষ খবর। গত কয়েকদিনে দিনাজপুরে চালের বাজারে প্রতি কেজিতে কমেছে 2 টাকা। এর অন্যতম কারণ হচ্ছে যে সরকার চালের মূল্য স্থিতিশীল রাখার জন্য বেসরকারি পর্যায়ে চাল আমদানির যে অনুমতি দেন তার এই প্রভাব পড়ছে এখানে। চাল আমদানি OMS এবং খাদ্য বান্ধব কর্মসূচির কারণে দিনাজপুরে যে পাইকারি সবচেয়ে বড় মার্কেট বাহাদুর বাজারে আজকে দেখা যাচ্ছে যে প্রতি কেজিতে 2 টাকা কমে বিক্রি হচ্ছে এবং যারা আড়তদার পাইকার তারা প্রতি বস্তায় 100 থেকে 150 টাকা কম দামে বিক্রি করছেন। তারা যেটা বলছেন যে এটি আমদানির একটি প্রভাব। তবে যেহেতু দিনাজপুর খাদ্য বান্ধব এবং উদ্বৃত্তশীল একটি জেলা, সেখানে যারা মিলার এবং যারা চাল ব্যবসায়ী তারা বাধ্য হয়ে, যেটা আমদানি আড়তদার এবং পাইকাররা যারা বলছেন যে তারা বাধ্য হয়ে চাল কম দামে তারা বিক্রি করছেন এবং সেখান থেকে চাল তারা এখানে নিয়ে আসে বিক্রি করছেন। তারা যেটা বলছেন যে আজকের যেটি বাজার বাহাদুর বাজারে বিক্রি হচ্ছে যে BR 28, যেটা আগে 64 টাকা বিক্রি হতো আজকে 62 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। BR 29 56 টাকা, আগে 58 টাকা হতো। সুমন স্বর্ণ 56 টাকা, গুটি স্বর্ণ 52 টাকা। মিনিকেট যেখানে 74 থেকে টাকা বিক্রি হতো সেখানে আজকে 72 টাকা দামে বিক্রি হচ্ছে। যেটি যারা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী যেটা বলেছেন যে যেহেতু চাল আমদানি হচ্ছে বেনাপোল এবং হিলিস্থল বন্দর দিয়ে, পাশাপাশি সরকারের যে খাদ্য বান্ধব প্রকল্প এবং OMS চালুর কারণে এটি যে প্রভাব বাজারে পড়েছে এবং তারা যেটা বলছেন যে এটি চালু থাকলে প্রতি কেজি চাল আরও কমে আসবে। এই কারণেই যে ধানের দামও এখন কিছুটা কম। তারা যেটা বলছেন যে এই চালের দাম কম রাখার জন্য সরকারিভাবে তাদের যেটি জেলা প্রশাসন খাদ্য বিভাগ তারা বলছেন তারা মনিটরিং জোরদার করবেন এবং সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা সেটি আরও কমে আসলে ভালো হবে। এবং বাজারে যে প্রভাবের কথা বলা হচ্ছে ভোক্তারা সেটা কিন্তু বলছেন যে হারে চালের দাম বাড়ে কিন্তু সেই হারে চালের দাম কমে না। 2 টাকা কমেছে সেটাও কিন্তু প্রভাব বাজারে তেমন কিন্তু পড়েনি। তো আমার কাছ থেকে বাহাদুর বাজার থেকে চালের সর্বশেষ এই ছিল। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল, তার আগে হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। দাঁড়াতে পারছে না খুলনা অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প, অথচ রয়েছে কর্মসংস্থান তৈরির বড় সম্ভাবনা। এজন্য সহজ ঋণ, প্রশিক্ষণ ও বাজার তৈরির দাবি উঠেছে বারবার। এদিকে বিভিন্ন উদ্যোগ নিয়ে উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিসিক। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট।
অধ্যাপনা থেকে অবসরের পর খুব অল্প পুঁজি নিয়ে খুলনার দৌলতপুরে বিভিন্ন পাটপণ্য তৈরির কারখানা গড়ার স্বপ্ন বুনছিলেন সাকেরা বানু। নিজে প্রশিক্ষণ নিয়ে এই কাজে প্রশিক্ষিত করেছেন অনেক নারীকেও। তবে নানা সংকটে বড় করতে পারেননি তার বিনিয়োগ। ঘরোয়া পরিবেশে পাটের তৈরি ব্যাগ, কার্পেট, হ্যান্ডিক্রাফটস, গয়নাসহ নানা সামগ্রী তৈরি করে বাজারজাত করছেন তিনি। অনেক বেশি সরকার থেকে সহযোগিতা পাওয়া দরকার। দীর্ঘ অনেক বছর ধরে আমি নক করেই যাচ্ছি, কিন্তু সেই আমার মনে হয় দরজা এখনো আমি সেইভাবে খোলাতে পারিনি। খুলনা নগর ও আশেপাশের উপজেলায় গড়ে উঠছে এমন ছোট ছোট নানা শিল্প। কেউ কাঠ দিয়ে তৈরি করছেন প্লেট, বাটি, রুটি মেকার, কেউ করছেন ব্যাগের উপর নকশা, হাতের নিপুণ কারুকার্যে তৈরি করছেন জামা, ওড়না, বুটিক, থ্রি পিস, প্লাস্টিকের স্যানিটারি সামগ্রী তৈরি হচ্ছে ছোট কারখানায়। বেতের তৈরি চেয়ার টেবিলেও স্বাবলম্বী হতে স্বপ্ন দেখছেন অনেকে। তবে সহজ শর্তে ব্যাংক ঋণ না পাওয়ায় এসব শিল্পে বাড়ছে না বিনিয়োগ। একটা আইটেমের পিছনে দেখা যায় 50,000 টাকা বিনিয়োগ করতে হয়, তো আমার পক্ষে তো এটা সম্ভব হয় না। বড় করতে গেলেই টাকার দরকার, কিন্তু আমাকে তো অর্ডার পাতি কম, ব্যবসা কম, মানে মাল চলে কম। একটা নির্দিষ্ট জায়গা দিত, তাহলে সেইখানে অন্য আরও অনেক প্রতিষ্ঠান একসাথে বা পাশাপাশি করা যেত। আর্থিক সহযোগিতা করতো তাহলে অবশ্য ভালো হতো, আরও কারখানাটা বড় হইতো। উপযুক্ত সেল করার জায়গা পাচ্ছি না, যেটা পাচ্ছি সেটা হচ্ছে খুব ব্যয়বহুল হয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের জন্য শিল্প পরিবেশ তৈরি করা গেলে বাড়বে কর্মসংস্থান, যা এ অঞ্চলের অর্থনীতিতেও ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্ট নেতারা। সরকারের দৃষ্টি এবং সরকারের বাজেট পলিসি সব একটু ভিন্ন হওয়া উচিত, যাতে এই অঞ্চলের লোকগুলো ওই সুযোগ সুবিধাগুলো বাড়তিভাবে পেয়ে তারা স্বাবলম্বী হয় এবং তারা দাঁড়াতে পারে। আর উদ্যোক্তাদের নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি ব্যাংক ঋণে সহায়তা করে বলে দাবি বিসিকের। পণ্যের প্রচার ও নির্ধারিত স্থানের জন্য নতুন পরিকল্পনা গ্রহণেরও কথা জানায় তারা। কর্তৃপক্ষকে প্রস্তাব রেখেছি যাতে খুলনা বিভাগে একটি এরকম প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। বিশেষ বিশেষ ট্রেডে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সেই শিল্পে তাদেরকে সম্পৃক্ত করা এবং পরবর্তীতে ওই একইভাবে আর্থিক সহযোগিতা এবং আরও অধিকতর প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। খুলনা বিসিকে 5 শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের শিল্প নিবন্ধন রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পুঁজিবাজারের খবর। সপ্তাহের শেষ কার্যদিবসে ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে চলছে ঢাকা পুঁজিবাজারের লেনদেন। এই মুহূর্তে সবশেষ খবর জানাতে নিয়ে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। গতকাল আমরা দেখেছিলাম যে 970 কোটির উপরে লেনদেন হয়েছিল। তাছাড়া এই সপ্তাহে কিন্তু আমরা জানি যে লেনদেন হয়েছিল দুই দিন ছিল 1200 কোটির উপরে, একদিন ছিল 1100 কোটির উপরে এবং গতকালকে ছিল 900 কোটির উপরে। আজকে দেখা যাক কত দূর হয়। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 3টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। প্রধান সূচক ডিএসই এক্স ইন্ডেক্স, সেটি প্রায় 44 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 5447 পয়েন্টে এবং সরিয়া সূচক সেটাও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। বাছাইকৃত সূচক GS30 সেটাও কিন্তু এখন ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। এখন পর্যন্ত ঢাকা পুঁজিবাজারে লেনদেন হচ্ছে 410 কোটি টাকার উপরে। যে কোম্পানিগুলো লেনদেন করেছে তার মধ্যে 279টি শেয়ারের দাম বেড়েছে, 65টি শেয়ারের দাম কমেছে এবং গতকালের মতো অপরিবর্তিত অবস্থায় রয়েছে 51টি কোম্পানির শেয়ারের দাম। যে কোম্পানিগুলো এখন শীর্ষ 20-এ লেনদেন করছে তার মধ্যে কার অবস্থান কোথায় এটি আমরা এখন জেনে নেব। প্রথমেই কিন্তু রয়েছে এনার্জি প্যাক, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 22 টাকা 40 পয়সায়। গতকালকে একটি শেয়ারের বিক্রি হয়েছিল সর্বশেষ 20 টাকা 50 পয়সায়, আজকে প্রায় 2 টাকা বেড়েছে। তারপর রয়েছে সোনালী পেপার, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 280 টাকা 70 পয়সায়। গতকালকে সর্বশেষের একটি শেয়ারের দাম ছিল 269 টাকা, মানে 10 টাকার বেশি কিন্তু বেড়েছে। তারপর রয়েছে সাইনো বাংলা, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 54 টাকা 70 পয়সায়। তারপরে কিন্তু রয়েছে রেনাটা পিএলসি, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 474 টাকা 90 পয়সায়। গতকালকে বিক্রি হচ্ছিল 474 টাকা 60 পয়সায়। তো দেখতে পাচ্ছি যে ঢাকা পুঁজিবাজারে কিন্তু এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। আর যেমনটি শুরুতে বলছিলাম, 2 দিন 1200 কোটির ঘর ছুঁয়েছে, একদিন 1100 কোটি পার হয়েছে, একদিন 1000 কোটির কাছাকাছি। আজকে দেখা যাক কত লেনদেন হয়। অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন ডিলাররা, এমন দাবি করেছেন ভোগান্তির শিকার চুয়াডাঙ্গার কৃষকরা। আবাদি জমির পরিমাণ যাই হোক না কেন, কোনো কৃষক 25 কেজির বেশি সার পাচ্ছে না বলে দাবি তাদের। তবে দাম বেশি দিলেই মিলছে বস্তা বস্তা সার, যদিও কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই। মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। আমন ধান, কপি, ধনেপাতা, কলাই, কলা পেঁপে, গ্রীষ্মকালীন সবজি, ফলসহ বিভিন্ন ধরনের ফসল চাষে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার কৃষকরা। ভালো ফলনের আশা করলেও পর্যাপ্ত সার না পাওয়ায় বাড়ছে তাদের লোকসানের শঙ্কা।
কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টে চাহিদা মতো সার পাচ্ছেন না তারা। তবে নির্ধারিত মূল্যের চেয়ে বস্তায় 150 থেকে 300 টাকা বেশি গুনলেই চাওয়া মতো সার বিক্রি করছেন ডিলাররা। সারের অভাবে চাষ করতে পারছি না, তো আমরা যখন নিতে যাচ্ছি আইডেন্টি কার্ড দিয়ে আপনার 25 কেজির বেশি দিচ্ছে না। 25 কেজি সার দিয়ে আমার 40 বিঘা ভূমি কপি আমি কিভাবে প্রোডাকশন করব? আমরা 2200 টাকা করি সুরাই মার্কেট থেকে ড্যাপ কিনতে হচ্ছে আমাদের। ডিলারের কাছ গেলি পরে আমরা তো সার পাই না। আমার চার্জ 10 বিঘা, আমি 25 কেজি সার নিয়ে আমি কি করব? সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই নির্ধারিত মূল্যে বিক্রি করছি। সারের অতিরিক্ত মূল্যের যে দাবি করা হচ্ছে বা চাষিদের যে অভিযোগ, এগুলা পুরোপুরি সত্য না। কৃষি বিভাগের তথ্য, জেলায় ইউরিয়া এবার 4411 মেট্রিক টন, টিএসপি 521 মেট্রিক টন, ডিএপি 1383 মেট্রিক টন ও এমওপি 1528 মেট্রিক টন সার মজুদ রয়েছে। কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কৃষক ভাইরা যেন এই সমস্ত সমস্যার যদি সম্মুখীন হন, সেক্ষেত্রে অন্ততপক্ষে উপজেলা কৃষি অফিসে যেটা একটু যোগাযোগ করেন। আমরা আশা করি কৃষকের এই সমস্যা আমরা দ্রুততম সময়ের মধ্যেই সমাধান করে দিতে পারবো, কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সার রয়েছে। এমন যদি কেউ ব্যবসা করে দাম বেশি নেয়, সেক্ষেত্রে উনি যদি প্রপার ডকুমেন্টসটা আমাদেরকে দিতে পারে, আমরা আইনগত ব্যবস্থা নেব। চুয়াডাঙ্গা জেলায় বিসিআইসি 48টি ও বিএডিসির 108 জন ডিলার সার বিক্রি করেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। বন্যপ্রাণী এবং নদী খালের মাছের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় সুন্দরবনে পর্যটক প্রবেশ সহ নদী খালে মাছ ও কাঁকড়া ধরায় চলছে নিষেধাজ্ঞা। 1 জুন থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা শেষ হবে 31 আগস্ট। নিষেধাজ্ঞা শেষ হতে চললেও সহায়তার চাল পাননি জেলেরা। তালিকা না পাওয়ার পাল্টাপাল্টি অজুহাত মৎস্য ও বন বিভাগের। তানজিম আহমেদের রিপোর্ট। নদীর কিনারে ঢেউয়ের তালে দুলছে নৌকা, ওপারে সুন্দরবন। নৌকায় নদী পাড়ি দিয়ে এই বন থেকেই মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ হয় উপকূলের হাজারো জেলে পরিবারের। 1 জুন থেকে 3 মাসের জন্য সুন্দরবনের নদী খালে বন্ধ মাছ ও কাঁকড়া আহরণ। বন্ধের 3 মাস কর্মহীন বনজীবীদের পর্যায়ক্রমে 120 কেজি করে চাল দেওয়ার কথা। তবে নিষেধাজ্ঞা প্রায় শেষ হলেও কোনো সহায়তা পাননি তারা। এতে অবরোধকালীন সময়ে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা। বেসরকারি উন্নয়ন সংস্থা বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে মেটাচ্ছেন পরিবারের চাহিদা। যখন ওই জাল ধরাটা বন্ধ হয়ে যায়, মাছ ধরাটা বন্ধ হয়ে গেলে তখন যদি সেই চাল ওই একদিন না, যদি আপনি 10 দিন পরেও যে চালটা দেন, সেই জালের জন্য ক্ষতি। কষ্ট লাগে কি কারে বলবেন, আর আমি কারে বলবো না। যারা প্রকৃত জেলে তাদের যেন খুব তাড়াতাড়ি কাটটা হয়। বন বিভাগ এবং মৎস্য বিভাগের আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই ভাতা পেতে দেরি হচ্ছে এবং এখনো এই বনজীবীদেরকে ভাতার আওতায় আনা হয়নি। 2023 সালের শেষের দিকে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার 18,400 জন জেলের তালিকা করে নিবন্ধন এবং সহযোগিতার আওতায় আনার জন্য মৎস্য অধিদপ্তরে প্রেরণের কথা জানায় বন বিভাগ। তবে স্থানীয় মৎস্য অধিদপ্তর বলছে জেলেদের পূর্ণাঙ্গ কোনো তালিকা পায়নি তারা। ফলে বিষয়টি এখন পর্যন্ত মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের মধ্যে চিঠি চালাচালি পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে। আমাদের যে সুন্দরবন ডুয়েলার্স যে জেলেরা, তাদের সাথে সমুদ্রগামী জেলেদের দ্বৈততা পরিহার করার জন্য আমরা মেনলি বন বিভাগের কাছে তালিকা চেয়েছি। তালিকা পেলে এবং আমরা তখন মানে দ্বৈততাটা পরিহার করা সম্ভব হবে। এটা কোঅর্ডিনেশনটা একটু বাড়াইলে আমার মনে হয় এটা সবাইকে চাল দেওয়ার এটা কোনো বাধা হবে না। এই মন্ত্রণালয়ের তরফ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং আগামী বছর যেন তারা পায়, সে ব্যাপারে অনেক দূর অগ্রগতি হয়েছে। সম্ভব একান্তই না হয় তাহলে কিন্তু আমরা আমাদের তরফ থেকে আলাদাভাবে তাদের সহায়তা দেওয়া যায় কিনা সে বিষয়টিও মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে। সুন্দরবনে জেলে প্রবেশে নিষেধাজ্ঞা শেষ হবে আগামী 31 আগস্ট। তানজিম আহমেদ, সময় সংবাদ। ভারতে মার্কিন শুল্ক বৃদ্ধির প্রভাব পড়তে পারে জ্বালানি তেলের সরবরাহে, এমন উদ্বেগে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। এছাড়া নিম্নমুখী রয়েছে প্রাকৃতিক গ্যাস এবং গ্যাসোলিনের দামও। রুশ তেল আমদানির জন্য ভারতের মার্কিন শুল্কের মুখোমুখি হওয়ায় প্রভাব পড়তে পারে জ্বালানি তেলের সরবরাহে। পাশাপাশি গ্রীষ্মকাল শেষে মার্কিন বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা কেমন হতে পারে তা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মুখে বৃহস্পতিবার বিশ্ববাজারে কমেছে তেলের দাম।
এদিন ব্রেন্ট ক্রুডের দাম 0.46% কমে ব্যারেল প্রতি $67.74 দাঁড়িয়েছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম 0.56% কমে প্রতি ব্যারেল নেমেছে $63.79, যদিও একদিন আগেই দাম বেড়েছিল 1% বেশি। চাহিদা কমার পূর্বাভাসকে সামনে রেখে প্রাকৃতিক গ্যাসের দামও কমেছে কিছুটা। বৃহস্পতিবার সকালে প্রতি MMBTU বিক্রি হয়েছে $2.87। সরবরাহের বিপরীতে চাহিদা কমায় কমছে গ্যাসোলিনের দামও। গ্যালন ভর্তি 0.40% কমে দাম নেমেছে $2.13। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। মার্কিন শুল্ক আরোপের জেরে উৎপাদন বন্ধ করে দিয়েছে ভারতের বড় 3 শহরের টেক্সটাইল ও পোশাক কারখানা। যুক্তরাষ্ট্রের বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলো ক্রয়াদেশ বাতিল করেছে। এই অবস্থায় উৎপাদন চালু রাখতে সরকারের সহায়তা চেয়েছেন রপ্তানিকারকরা। যুক্তরাষ্ট্র ভারতীয় টেক্সটাইল পণ্যের সবচেয়ে বড় বাজার। দেশটিতে বছরে $10 বিলিয়ন বেশি মূল্যের পণ্য রপ্তানি করে নয়াদিল্লি। সম্প্রতি যুক্তরাষ্ট্র 50% শুল্ক আরোপ করায় এশিয়ার মধ্যে ভারত এখন সবচেয়ে বেশি শুল্কের বোঝা বহন করছে। এর জেরে দেশটির বড় 3 শহরের টেক্সটাইল ও পোশাক কারখানাগুলো ইতোমধ্যে উৎপাদন বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতীয় রপ্তানিকারকদের সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস জানিয়েছে, অতিরিক্ত শুল্ক আরোপের কারণে তিরুপুর, নয়ডা ও সুরাটের টেক্সটাইল ও পোশাক কারখানাগুলো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে। কারণ খরচ বেড়ে যাওয়ায় প্রতিযোগিতা ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় অবিলম্বে সরকারের সহায়তা চেয়েছে কারখানাগুলো। এদিকে ভারত সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। বস্ত্র ও পোশাক রপ্তানিকারকরা আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বড় ক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট এবং গ্যাপ অর্ডার বাতিল করেছে। কারণ তারা অতিরিক্ত খরচ ক্রেতাদের উপর চাপাতে চান না, তাই পণ্যের দাম কমাতে বলেছেন। ভারতের গণমাধ্যম দ্য ওয়ার্ড জানিয়েছে, নতুন শুল্ক কাঠামোয় বোনা ও নিট পোশাক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি অন্য টেক্সটাইল খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন 2025-26 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে ভারতের পণ্য রপ্তানির মূল্য আগের বছরের তুলনায় 40-45% কমে যেতে পারে। এজন্য নরেন্দ্র মোদী সরকারকে দোষারোপ করছেন ভারতের সাবেক কূটনীতিকরা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে বিষয়টি যথাযথভাবে সামলাতে ব্যর্থ হয়েছেন বলে মনে করছেন তারা। সাবেক পররাষ্ট্র সচিব বিবেক কাটজু বলেছেন, এ বিষয়ে ভারতের জনগণের কাছে মোদী সরকারের জবাবদিহি করা উচিত। শেখ সাদি মারজান, সময় সংবাদ। অনুমতি ছাড়াই লাখো ব্যবহারকারীর ব্যক্তিগত কথোপকথন ফাঁস করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত চ্যাটবট গ্রক। একে গোপনীয়তার বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠানের এআই চ্যাটবট গ্রকের সঙ্গে ব্যবহারকারীদের হওয়া 3.5 লাখেরও বেশি কথোপকথন গুগলে প্রকাশ হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার গুগলে করা অনুসন্ধানে এ তথ্য জানা যায়। এ বিষয়টি প্রথম প্রকাশ করে ফোর্বস। তাদের গণনা অনুযায়ী বর্তমানে অন্তত 3,70,000 ব্যবহারকারীর কথোপকথন গুগলে পাওয়া যাচ্ছে। এই চ্যাট ট্রান্সক্রিপ্টে ব্যবহারকারীরা নিরাপদ পাসওয়ার্ড তৈরির পরামর্শ, ওজন কমানোর জন্য খাবারের পরিকল্পনা এবং চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত প্রশ্ন জিজ্ঞেস করেছেন। এই কথাবার্তা পরিচিতদের সঙ্গে ভাগাভাগি করে নেয়ার জন্য গ্রকের শেয়ার বাটন রয়েছে। ওপেনএআইয়ের দাবি, এই তথ্য কখন কার সঙ্গে শেয়ার করা যাবে তার নিয়ন্ত্রণ পুরোপুরি ব্যবহারকারীর হাতে রয়েছে। তবে গণমাধ্যম বলছে, এই বাটনটি চাপলেই সম্পূর্ণ কথোপকথন গুগলের সকলের জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। কবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল, জানে না বেবিচক। শুরু হচ্ছে জাইকার ঋণ পরিশোধ। আর্থিক ক্ষতি এড়াতে দ্রুত কার্যক্রম শুরুর পরামর্শ। সম্ভাবনার দুয়ার খুলে থমকে আছে খুলনা অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প। সহজ ঋণ, প্রশিক্ষণ ও বাজার তৈরির দাবি। উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস বিসিকের। এবং অবৈধভাবে সার মজুত করে বেশি দামে বিক্রি করছেন ডিলাররা। অভিযোগ চুয়াডাঙ্গার কৃষকদের। ফলন বিপর্যয়ের শঙ্কা, কোনো সংকট নেই দাবি কৃষি বিভাগের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।